আজকের গল্পটি দুজন দরিদ্র ও অসহায় ছেলের সার্ভাইভালের কাহিনী। কিভাবে তারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, কিন্তু রাস্তায় তাদেরকে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এভাবে জীবন মৃত্যুর সাথে লড়াই করে কিভাবে তারা কঠিন পরিস্থিতিগুলোকে মোকাবেলা করে ইউরোপে পৌঁছায়, সেটা নিয়েই আজকের গল্পটি। মুভির শুরুতে আমাদের মেইন ক্যারেক্টার সিডোকে দেখানো হয়। সে অনেক গরিব আর অনাথ। সে তার ভাই মুসার সাথে থাকে আর সে প্রতিদিন কনস্ট্রাকশনের কাজ করে যাতে সে কিছু টাকা আয় করতে পারে। আর তার একটি উদ্দেশ্য ছিল, তা হলো সে অনেক বেশি কাজ করে অনেক টাকা আয় করবে, যাতে সে একদিন ইউরোপে গিয়ে অনেক ফেমাস একজন সিঙ্গার হতে পারে। এতে তার ফ্যামিলি ভালোভাবে জীবন কাটাতে পারবে। আর এখানে সে 6 মাস পর্যন্ত অনেক পরিশ্রম করে কাজ করে আর ইউরোপ যাওয়ার জন্য টাকা আয় করতে পারে। এরপর একদিন সিডো তার মা উকিকে বলে যে সে ইউরোপে গিয়ে কাজ করতে চায়, যাতে সে এই ফ্যামিলির খেয়াল রাখতে পারে। কিন্তু এটা শুনে তার মা তার উপর অনেক রেগে যায়, কারণ এই গ্রাম থেকে অনেক মানুষ ইউরোপের উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় কিছু মানুষ মরুভূমিতে মারা গেছে, আবার কিছু মানুষ সমুদ্রে মারা গেছে। এরপর দিন সিডোর মা মুসার উপর অনেক রাগারাগি করে, কারণ সে ভাবতো যে এসব মুসার আইডিয়া, আর তার কারণেই সিডো ইউরোপে যাওয়ার জন্য জেদ করছে। সিডো এখানে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। এরপর সে সামনে এসে তার মাকে শান্ত করে। সে তাকে বলে, আমি কাল রাতে তোমাকে মিথ্যা বলেছিলাম, আমি তোমার সাথে মজা করছিলাম, আমি কোথাও যাচ্ছি না। এখানে আমরা দেখতে পাই সিডো আর মুসা প্রতিদিন তাদের কাজ করছে, আর কাজ থেকে ফিরে তারা রাতে প্রতিদিন তাদের গান লিখত আর তাদের বন্ধুদের সামনে ওই গানগুলো গাইতো। ফাইনালি 6 মাস পর তাদের কাছে ইউরোপ যাওয়ার টাকা হয়ে গিয়েছিল। এরপর তারা এক লোকের সাথে দেখা করে যার নাম জিস্কো। তারা তার কাছে ইউরোপ যাওয়ার জন্য অ্যাডভাইস চায়। তখন জিস্কো বলে, তোমাদের ইউরোপে যাওয়া উচিত নয়, কারণ টিভিতে যে জীবনধারা দেখা যায় তা বাস্তবে কখনোই হয় না, আর ইউরোপ এত বেশি সুন্দর নয় যেমনটি আমরা টিভিতে দেখি। সেখানেও মানুষরা রাস্তায় থাকছে। এরপর জিস্কোর সাথে দেখা করার পর সিডো ডিসাইড করে যে সে ইউরোপে যাবে না, কিন্তু মুসা জিদ করতে থাকে আর সিডোকেও রাজি করিয়ে ফেলে, কারণ তারা 6 মাস কাজ করেছে আর এখন তারা পিছাতে পারবে না। মুসার এতবার বলাতে সিডো রাজি হয়ে যায়। এরপর তারা দুজন এক শামনের কাছে যায়। সে এক ধরনের পণ্ডিত ছিল। তারা তাকে জিজ্ঞাসা করে যে তারা কি ইউরোপে যেতে পারবে। ওখানে ওই পণ্ডিত তাদেরকে বলে, হ্যাঁ, তোমরা অবশ্যই যেতে পারবে। এটা শুনে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। এরপর তারা তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ নিতে যায়। এরপর দিন সিডো তার মাকে না বলে মুসার সাথে ইউরোপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে মাঝ রাস্তায় তার গান গাইছিল, যেটা সে বানিয়েছিল। যখন তারা মালি নামের একটি জায়গায় পৌঁছায়, তখন সে একটি লোককে দিয়ে $100 দিয়ে তাদের পাসপোর্ট বানিয়ে নেয়। এখানে ওই লোকটি বলে, যদি কেউ তাদেরকে পাসপোর্ট দেখাতে বলে তাহলে তারা যেন তাদেরকে চুপচাপ পাসপোর্ট দেখিয়ে দেয়। আর এখন থেকে তারা মেরিয়ানেরই হয়ে গেছে। আজ থেকে তারা ওয়েস্ট আফ্রিকান নয়। এখানে সে তাদের দুজনের পাসপোর্টের নামও চেঞ্জ করে দেয়। সে মুসার নাম ম্যালিক বানিয়ে দেয় আর সিডোর নাম সেলিফ বানিয়ে দেয়। এরপর যখন তারা মালির বর্ডারে মানে নাইজেরিয়াতে এন্ট্রি করতে যাচ্ছিল, তখন সেখানকার গার্লস তাদেরকে পাসপোর্ট চেক করে। তাদের জিজ্ঞাসাবাদের সময় মুসা বেশি কথা বলতে থাকে, যার কারণে সেখানকার গার্ড তাদের মিথ্যা ধরে ফেলে। আর সে তাদেরকে হুমকি দেয় যে তারা যদি এখনই $50 না দেয় তাহলে তারা দুজন জেলে যাবে। এরপর তারা দুজন নাইজেরিয়াতে পৌঁছে যায়। সেখানে তাদের ইউএ নামের একটা লোকের সাথে পরিচয় হয়। সে তাদেরকে একটি কার্ড দেয়, যার সাহায্যে তারা নাইজেরিয়া থেকে বের হয়ে ইতালি যাবে, কিন্তু এর জন্য তাদেরকে $1200 দিতে হবে। এটা শুনে সিডো আর মুসা দুজনেই খুশি হয় আর তার অফার মেনে নেয়। এরপর ইউএ তাদেরকে তার শেল্টারে নিয়ে যায়। সে সেখানে তাদেরকে বলে, আমি আরো কিছু প্যাসেঞ্জারকে নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করো। এরপর ওই রাতে গ্যানেলি নামের এক লোক তাদেরকে বলে যে ডেজার্টে তারা যাচ্ছে সেটা অনেক বেশি বিপজ্জনক হতে চলেছে, কারণ মাঝ রাস্তায় অনেক মাফিয়া আসবে, তারা তাদের লুট করার চেষ্টা করবে। আর ওই মাফিয়াদের থেকে নিজেদের টাকা বাঁচানোর জন্য আমাদেরকে আমাদের টাকা একটি পলিথিনে ঢুকিয়ে আমাদের পেছন দিয়ে ঢুকাতে হবে, যাতে ওই মাফিয়ারা তাদের টাকা খুঁজে না পায়। এই কথা শুনে সিডো আর মুসা হাসতে থাকে, কারণ তাদের এটা একদমই সিরিয়াস লাগছিল না। কিন্তু বাকিরা অনেক সিরিয়াস ছিল, কারণ তারা জানতো এমন হতে পারে। তারা জানে যে মাফিয়ারা অনেক নির্দয় আর তারা কাউকেই ছাড়বে না। পরদিন সকালে আমরা দেখি যে শিবাই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আর মুসা তার টাকা তার পেছন দিয়ে ঢোকানোর চেষ্টা করছে। এটা দেখে সিডো দূরে দাঁড়িয়ে হাসছিল। এরপর ওই রাতে তারা পুরো যাত্রা করে তাদেরকে নাইজেরিয়া বর্ডার পর্যন্ত ছেড়ে দেওয়া হয়। এরপর অনেক দূর পর্যন্ত সাহারা ডেজার্টে যাওয়ার পর যে গাড়িতে সিডো বসেছিল ওই গাড়িটি অন্য গাড়ি থেকে আলাদা রাস্তায় যেতে থাকে।
আর অনেক এবড়ো থেবড়ো রাস্তা হওয়ার কারণে গাড়ি অনেক কষ্টে চলছিল, আর চলন্ত গাড়ি থেকে একজন প্যাসেঞ্জার পড়ে যায়। কিন্তু তারা ওই লোকটির জন্য না থেকে গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকে। এটা দেখে সিডো অনেক ভয় পেয়ে যায়। সে গাড়ি অনেক শক্ত করে ধরে রাখে, কারণ সে জানে যদি সে পড়ে যায় তাহলে তারা আর তুলবে না। তারা মরুভূমির মাঝখানে পৌঁছালে ড্রাইভার তাদেরকে গাড়ি থেকে নামিয়ে বলে বাকিটুকু তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। এটা দেখে তাদের সবারই অনেক খারাপ লাগে, কারণ তারা এসব কিছুর জন্য টাকা দেয়নি। কিন্তু তাদের রাগের কারণে এখন কিছু বদলাবে না, তাদেরকে এখন সারা রাস্তা পায়ে হেঁটেই যেতে হবে। মরুভূমির রাস্তা দিয়ে হাঁটার সময় সিডো দেখে যে সেখানে অনেক ডেড বডি পড়ে আছে, যারা কখনো তাদের মতোই এসেছিল। এরপর হাঁটতে হাঁটতে 2 দিন কেটে যায়। এক মহিলার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, সে আর ঠিকভাবে হাঁটতে পারছিল না, তাই সে সেখানেই পড়ে যায়। কিন্তু এতে কারোর কিছুই যায় আসে না, সবাই এগিয়ে যাচ্ছিল। কিন্তু সিডো এসব সহ্য করতে পারছিল না, তাই সে ওই ওল্ড মহিলাটাকে সাহায্য করার জন্য তার অবশিষ্ট পানি তাকে খাওয়ায়। কিন্তু এসব দেখে মুসা তার উপর অনেক রেগে যায়, কারণ সে ওই ওল্ড মহিলার কারণে অনেক পিছিয়ে যাবে। আর যদি তারা গ্রুপ থেকে পিছিয়ে যায় তাহলে তারা এই মরুভূমিতেই হারিয়ে যাবে, আর তখন তাদেরকে মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এখানে সিডো দেখে যে তার পানি দেওয়া সত্ত্বেও ওই মহিলাটি মারা গেছে। এটা দেখে সিডোর অনেক মন খারাপ হয়, কিন্তু সে কিছুই করতে পারবে না, তাই সে তার গ্রুপের দিকে ছুটতে থাকে। এরপর ওই রাতে তারা লিবিয়ান মাফিয়াদের হাতে সেখানে আটকে যায়। সেখানে তাদের সবার কাছ থেকে নির্দয়ভাবে টাকা ছিনিয়ে নেওয়া হয়। সেখানে যাদের পকেট থেকে টাকা পাওয়া যায় না তাদেরকে ওই মাফিয়ারা কিছু ড্রিঙ্কস খেতে বলে, কারণ মাফিয়ারা জানে যে মানুষ কিভাবে তাদের টাকা লুকিয়ে রাখে। এরপর মাফিয়ারা ফাইনালি ওই টাকা পেয়ে যায়। এরপর যাদের পকেট থেকে টাকা পাওয়া যায়নি মাফিয়ারা তাদেরকে আলাদা করে দেয়। এখানে মুসা আর সিডো দুজনই আলাদা হয়ে যায়। এসব দেখে সিডো অনেক মন খারাপ করে, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না যে এসব কিছু হয়ে গেছে, কিন্তু সে কিছু করতেও পারবে না। এর পরদিন সকালে সিডো আর বাকিরা বেঁচে গিয়েছিল, কিন্তু পরে সিডো মাফিয়াদের হাতে ধরা পড়ে যায়। তাকে সেখান থেকে মাফিয়াদের জেলে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে সে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে যাবে। এরপর জেলে পৌঁছানোর পর নুনান নামের এক লোক তাদেরকে বলে যে তারা না পুলিশের লোক ছিল আর না কোনো আর্মির, তারা মাফিয়ারই অংশ ছিল। আর যদি তোমরা এই জেলে থাকতে চাও তাহলে মাফিয়ারা তোমাদের দিয়ে যা করাবে তোমাদের তাই করতে হবে, আর যদি তোমরা তার কথা না শুনো তাহলে তোমরা সবাই মারা যাবে। এসব কথা বলার পর নুনান তাদের সবাইকে এক রুমে নিয়ে যায়, আর সেখানে সে সবাইকে টর্চার করে। এখানে নুনান নামের লোকটি সবাইকে বলে তোমরা সবাই তোমাদের ফ্যামিলির নাম্বার দাও, যাতে আমরা তোমাদের ফ্যামিলি থেকে মুক্তিপণের টাকা চাইতে পারি। এখানে যারা তাদের ফ্যামিলির নাম্বার দিয়ে দেয় নুনান তাদেরকে ছেড়ে দেয়, আর যারা তাদের ফ্যামিলির নাম্বার দেয় না তাদেরকে সেখানে অনেকটা টর্চার করা হয়। তাদের মধ্যে সিডোও ছিল। এখন এই ঘটনা অনেক নৃশংস হতে যাচ্ছে, কারণ দুজন লোক যেখানে তাদের স্বপ্ন পূরণ করার জন্য বের হয়েছিল সেখানে এখন তারা এমন এক জায়গায় ফেসে গেছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এখানে আমরা সিডোকে অনেক খারাপ অবস্থায় দেখতে পাই, তার মুখে অনেক আঘাত লেগেছিল। সেখানে মার্টিন নামের একটি লোক সিডোকে একটি ড্রিঙ্ক অফার করে, কারণ সে তাকে যন্ত্রণায় ছটফট দেখছিল। কিছুদিন পর এক মাফিয়ার লোক জেলের ভেতরে এসে সব কয়েদিকে বলে আমাদের কার্পেন্টার প্রয়োজন, তাই যে কার্পেন্টারের কাজ জানো সে আমার সাথে এসো। সাথে সে তাদেরকেও তার সাথে আসতে বলে যারা বিল্ডার্স ছিল, কারণ তারা এখন তাদের দিয়ে কাজ করাতে চায়। এটা শুনে মার্টিন তার হাত তোলে আর সিডোকেও হাত তুলতে বলে। এরপর বাইরে ইয়ানাম নামের এক লোক মার্টিনকে $500 কিনে নেয়, কিন্তু এখানে মার্টিন তাকে বলে আমি একা কাজ করতে পারবো না, সে একজন লোক চায়। আর সে সিডোকে সামনে এনে বলে যে তারা দুজন একসাথে কাজ করবে। এখানে তার ভাগ্য ভালো ছিল, কারণ ওই মাফিয়ার লোকটি মার্টিনের কথায় রাজি হয়ে যায়। আর যখন তারা তার লোকেশনে যায় তখন ওই লোকটি বলে যে তাদেরকে তার বসের জন্য বাড়ির চারদিকে একটি দেওয়াল বানাতে হবে। এরপর মার্টিন আর সিডোকে পেট ভরে খেতে দেওয়া হয়, যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে, কারণ জানে অনেক কষ্টে তারা কিছু খাবার পেত। খাবার খাওয়ার পর তারা কাজে লেগে পড়ে। এখানে সিডো বিল্ডারের মতো কাজ করতে পারতো না, কিন্তু মার্টিন তাকে ধীরে ধীরে কাজ শিখিয়ে দেয়। এরপর সন্ধ্যায় কাজ শেষ করে মার্টিন সিডোকে জিজ্ঞেস করে তোমার বাবা কি জানে যে তুমি ইউরোপের উদ্দেশ্যে বেরিয়েছো? সিডো বলে তার বাবা ছোটবেলায় মারা গেছে, আর তার মা জানে না যে সে তার কাজিনের সাথে ইউরোপের উদ্দেশ্যে বের হয়েছে। এখানে মার্টিন সিডোর কাজিন মুসার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সিডো বলে যে মাফিয়ারা তাকে মাঝ রাস্তায় ধরে নিয়ে গেছে আর তারা দুজন আলাদা হয়ে গেছে। এটা শুনে মার্টিনের সিডোর জন্য অনেক খারাপ লাগে, কিন্তু সিডোর বিশ্বাস আছে যে মুসার সাথে তার একদিন অবশ্যই দেখা হবে।
একদিন যখন তাদের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল, তখন ইয়ানাম সেখানে এসে মার্টিনকে বলে, আমি এখানে একটা ফোয়ারাও বানাতে চাই, এই ছবিটির মতন। মার্টিন এর জন্য রাজি হয়ে যায়। সে তাকে বলে, আমি এর থেকেও ভালো বানাতে পারবো। এখানে ইয়ানাম মার্টিনকে বলে, যদি সে সত্যি তা করতে পারে তাহলে তার বস তার উপর অনেক খুশি হবে আর তাকে মাফিয়াদের থেকে মুক্ত করে দেবে, আর ত্রিপলি যাওয়ার জন্য তাদেরকে টাকাও দেবে। এটা শুনে মার্টিন আর সিডো দুজনেই খুশি হয়ে যায়, কারণ তাদের কাছে এখান থেকে বের হওয়ার একটি আশা ছিল। এরপর তারা ওই দেওয়াল কমপ্লিট করে ওই ফোয়ারার কাজে লেগে যায়, কারণ যদি তারা এই কাজ ঠিকভাবে করে তাহলে তাদের এখান থেকে বের হওয়ার চান্স পাবে। এর কিছুদিন পর মার্টিন আর সিডো তাদের ফোয়ারার কাজ কমপ্লিট করে ফেলে। তখন ইয়ানামের বস সেখানে এসে তাদের ফোয়ারা দেখে, আর তার স্ত্রীর ফোয়ারা অনেক পছন্দ হয়। আর মাফিয়া বস এতে খুশি হয়ে তাদেরকে মুক্ত করে দেয় আর ত্রিপলি যাওয়ার টাকাও দেয়। ফাইনালি ত্রিপলি পৌঁছে সিডো মুসাকে খুঁজতে থাকে, কিন্তু অনেক চেষ্টার পরও সে কিছুই করতে পারে না, যার কারণে মার্টিন সিডোকে বলে যে সে তার সাথে যেতে পারে, কিন্তু সিডো তার কাজিনকে ফেলে যেতে চাচ্ছিল না। এটা শুনে মার্টিন তার কথায় রাজি হয়ে যায় আর তাকে বলে, মুসাকে পেলেই তুমি ইতালিতে চলে এসো, আমি ওখানেই তোমার জন্য অপেক্ষা করব। আলাদা হওয়ার আগেই সিডো মার্টিনকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন যার যার রাস্তায় চলে যায়। এরপর সিডো আবার মুসাকে খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজার পরও মুসার কোনো খোঁজ পাওয়া যায় না। মুসাকে খোঁজার সাথে সাথে সিডো সেখানে শ্রমিকের কাজ করছিল। একদিন যখন সিডো কাজ করছিল তখন তার বন্ধু বেশে তাকে বলে যে এখনই সেঙ্গেলিস থেকে কিছু শ্রমিক এসেছে, তাদের মধ্যে হয়তো তুমি যাকে খুঁজছো সেও থাকতে পারে। এটা শুনেই সিডো সেঙ্গেলিসের শ্রমিকদের দিকে যায়, আর সৌভাগ্যবশত সে সেখানে মুসাকে পেয়ে যায়। মুসাকে দেখে সিডো তাকে জড়িয়ে ধরে আর তাকে সেখান থেকে যেতে বলে, কিন্তু যেতে চায় না। তখন সিডো তাকে জিজ্ঞেস করে কেন। মুসা তাকে বলে যে সে হাঁটতে পারবে না, তার পায়ে গুলি লেগেছে। যখন সে পালানোর চেষ্টা করেছিল এটা শুনে সিডোর অনেক খারাপ লাগে, কিন্তু মুসা সিডোকে বলে এখন আমাদের বাড়ি ফেরা উচিত। কিন্তু সিডো তাকে বলে আমরা এখন আমাদের লক্ষ্যের অনেক কাছে আছি, এখন আমরা এখান থেকে ফিরে যেতে পারবো না। সে মুসাকে বলে আমি এখানে তোমার চিকিৎসা করাবো আর এরপর আমরা ইউরোপের উদ্দেশ্যে বের হব। এখানে সিডোর উত্তেজনা দেখে মুসাও রাজি হয়ে যায়। এরপর মুসার চিকিৎসার জন্য সিডো তাকে তার বন্ধু লয়ের কাছে নিয়ে যায়। সেখানে লয় তার চিকিৎসা করতে থাকে। এরপর লয় সিডোকে তার বন্ধু সমীরের থেকে ঔষধ আনতে বলে। সমীর এখানে একজন বারবার ছিল, সে বেআইনিভাবে ঔষধ বিক্রি করত, কারণ এখানকার মেডিকেলে কালো লোকেদের ঔষধ দেওয়া হতো না। যখন সিডো সমীরের কাছে যায় তখন সমীর দ্রুত তাকে ঔষধ দিয়ে তাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলে, কারণ যাতে সে ধরা না পড়ে। এরপর সিডো ঔষধ নিয়ে আসে আর লয় ও মুসাকে ঔষধ দিয়ে দেয়। এরপর সিডো মুসার বডি ক্লিন করে, কারণ সে অনেক নোংরা হয়েছিল। রাতে লয় সিডোকে বলে আমাদের মুসাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তার সার্জারি করা প্রয়োজন। কিন্তু সিডো তাকে বলে এই হসপিটালগুলোতে কালো লোকেদের চিকিৎসা হয় না, তাহলে আমরা কি করব? এর উত্তর লয়ের কাছেও ছিল না। সে সিডোকে বলে আমাদেরকে যে কোনো ভাবে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। যদি 10 দিনের মধ্যে আমরা তাকে হসপিটালে না নিয়ে যাই তাহলে ইনফেকশন এতটা ছড়িয়ে পড়বে যে তার প্রাণও যেতে পারে। পরদিন সিডো জেনাম নামের এক লোকের কাছে গিয়ে তাকে তার ইতালি যাওয়ার জন্য জমা করা সব টাকা দিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত জেনাম তার টাকা তাকে ফেরত দিয়ে দেয় আর তাকে বলে এই টাকা অনেক কম, এই টাকায় তো একজন লোককেই নিয়ে যাওয়া যাবে না। তখন সিডো অনেক মন খারাপ করে। সিডোর মন খারাপ দেখে জেনাম তাকে বলে তার কাছে আরো একটি রাস্তা আছে, যদি সে চায় তাহলে সে তার শিপে এক ক্যাপ্টেন হিসেবে শিপ চালিয়ে যেতে পারবে। এতে সিডো রাজি হয়ে যায়, কিন্তু সে শিপ চালাতে পারতো না। বাড়ি এসে সিডো মুসাকে বলে যে সে ইতালি যাচ্ছে, কিন্তু এখানে মুসা তাকে জিজ্ঞেস করে তার কাছে এত টাকা কিভাবে এলো। তখন সিডো তাকে বলে যে সে শিপে ক্যাপ্টেন হয়ে যাবে। এরপর দিন জেনাম সিডোকে শিপ চালাতে শেখায়। সেখানে সে সিডোকে বলে যাই হোক না কেন তোমাকে এই কম্পাসকে জিরোতেই রাখতে হবে আর তুমি দেখতে দেখতেই ইতালিতে পৌঁছে যাবে। যদি মাঝ রাস্তায় তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি আমার ফোনে কল করতে পারবে। কিন্তু ওই রাতে সিডোর অনেক ভয় করছিল, কারণ তার সাথে আরো অনেক মানুষ যাবে আর এতগুলো প্রাণের দায়িত্ব সিডোর উপর থাকবে। ভয়ের কারণে সে পরদিন জেনামকে শিপের ক্যাপ্টেন হয়ে যাওয়ার জন্য মানা করে দেয়।
কারণ সে চায় না যে তার ভুলের কারণে এত মানুষের প্রাণ যাক। কিন্তু এই কথা শুনে জেনাম অনেক রেগে যায় আর তাকে শিপ থেকে বের করে দেয়। এই কারণে সিডোর কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই তাকে ক্যাপ্টেন হিসেবে শিপে যেতে হয়। এরপর অনেক এগিয়ে যাওয়ার পর সিডো কিছু লাইট দেখতে পায়। ওই লাইট দেখে মুসা আর সিডো খুশি হয়ে যায়, কারণ তারা ভেবেছিল যে তারা ইতালির কাছাকাছি চলে এসেছে। কিন্তু যখনই শিপ আরো কিছুটা এগিয়ে যায় তখন তারা দেখে যে এটা একটা অয়েল রিফাইনার। পরদিন সিডো জানতে পারে যে তার শিপে একজন প্রেগন্যান্ট মহিলা আছে আর তার এখন ব্লিডিং হচ্ছে। এতে সে অনেক ভয় পেয়ে যায় আর পাশের বেস করে কল করে। তার কল এক অফিসার উঠায়। সিডো তাকে বলে যে তারা ইতালি যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু মাঝরাস্তায় একটি বড় ইমার্জেন্সি হয়ে গেছে। তার শিপে একজন মহিলার অনেক ব্লিডিং হচ্ছে, তাই আপনি প্লিজ আমাদের সাহায্যের জন্য কাউকে পাঠান। অফিসার তাকে বলে আমরা দ্রুত আপনাকে সাহায্য করার চেষ্টা করব। এটা শুনে সিডো একটু নিশ্চিত হয় আর সে সাহায্যের জন্য ওয়েট করতে থাকে। কিন্তু যখন রাত হয়ে গেলেও কোনো সাহায্য আসে না তখন সিডো সাহস হারিয়ে ফেলে আর সিদ্ধান্ত নেয় যে সে এখন শিপ এগিয়ে নিয়ে যাবে। পরদিন সেখানে এক লোক এসে সিডোকে বলে যে শিপের নিচে ইঞ্জিন এরিয়াতে কিছু লোক আছে, তারা সেখানে আটকে আছে। এটা শুনে সিডো সোজা ইঞ্জিন রুমে যায় আর তাদের সবাইকে বের করে আনে। আর এখানে তারা অনেক দিন ধরে খাবার পানি ছাড়া আটকে ছিল। সিডো তাদেরকে দ্রুত খাবার আর পানি দেয়। তখন সেখানে ওই প্রেগন্যান্ট মহিলার বাচ্চা জন্ম দিয়ে দেয়। এসব দেখে সেখানে হইচই পড়ে যায়, ফলে শিপ হেলতে থাকে। এসব দেখে সিডো সবাইকে শান্ত থাকতে বলে, কারণ তারা এদিক ওদিক হলে শিপ উল্টে যেতে পারে। সে সবাইকে বলে সৃষ্টিকর্তার কাছে প্রে করো যেন আমরা নিরাপদে ইতালিতে পৌঁছাতে পারি। এরপর অনেক দিন ধরে একটানা সফর করার পর তারা ফাইনালি ইতালির কোস্টে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সবাই খুব খুশি হয় আর তারা সবাই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে যে তারা সেফলি ইতালিতে পৌঁছে গেছে। কিছুক্ষণ পর সেখানে কোস্ট গার্ডের হেলিকপ্টারও চলে আসে, যেটি তাদের সাহায্য করতে এসেছিল। সেটি দেখে সিডো অনেক ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে বলে আমি এই শিপের ক্যাপ্টেন আর আমরা ইতালি পৌঁছে গেছি। আর এত কঠিন পরিস্থিতি মোকাবেলা করার পর সে ফাইনালি ইউরোপে পৌঁছে গিয়েছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।